Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 594 underscore 685. আমরা চ্যাপ্টার নাম্বার 6 ইভলিউশন পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে বা বাংলা যদি বলতে চাই সেটা হচ্ছে বিবর্তন। এবার বিবর্তন বলতে কি বুঝি? বিবর্তন হচ্ছে সেই সমস্ত ঘটনা যেগুলি আদিমকাল থেকে শুরু করে বিবর্তন হতে পারে এরকম নয় যে শুধুমাত্র কোনো জীবিত বস্তুরই হতে। ইভলিউশন অফ অনেক জিনিসের ইভলিউশন দেখি, ইভলিউশন অফ কান্ট্রি, ইভলিউশন অফ ফরেস্ট। সেরকম বিবর্তন মানে হচ্ছে পুরোনো যুগ থেকে শুরু করে নতুন জমানা অব্দি যত রকম চেঞ্জেস আসছে, যে সমস্ত পরিবর্তন দেখা যায়, তার জন্য কিছু কিছু জীবের মধ্যে কিছু জিনিস নতুন যোগ হয়, কিছু জিনিস বিয়োগ হয়েছে। তো যেই সমস্ত চেঞ্জ গুলি এসেছে সেই সমস্ত জিনিসগুলিকে আমরা বলি বিবর্তন। সেখানে আসছে ইভলিউশনারি বায়োলজি বা বিবর্তনের এই যে জীববিদ্যাটা আছে, জীববিদ্যা যে ভাগের মধ্যে আমরা ইভলিউশন পড়ি, ঠিক আছে, সেটা আমরা এক্স্যাক্টলি কি বলছি, সেটা আমরা যত রকম জীবিত বস্তু রয়েছে পৃথিবীতে তাদের হিস্ট্রি বা তাদের অতীত সম্বন্ধে জানতে চাই। হোয়াট এক্স্যাক্টলি ইজ ইভলিউশন? তাহলে প্রকৃতপক্ষে বলি কি ইভলিউশন কি বা বিবর্তন কি, তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে বছরের পর বছর এত বছর ধরে যে সমস্ত পরিবর্তন আসছে সেগুলিকে আমাদের জানার জন্য আমাদেরকে প্রথম জানতে হবে ইভলিউশন অফ আর্থ, কিভাবে পৃথিবীর বিবর্তন হয়েছে। আদিম পৃথিবীর সঙ্গে বর্তমান যুগের পৃথিবীর অনেক পার্থক্য রয়েছে। আগে অনেক প্রতিকূল পরিবেশ ছিল, এখন অনেক লাইফ স্টাইলিং বা অনুকূল পরিবেশ রয়েছে, আবার হয়তো পরবর্তী যুগে আরো দূষণের কারণে এটা আবার প্রতিকূল যাচ্ছে। তো কিভাবে পৃথিবীর বিবর্তন হলো বিভিন্ন নক্ষত্রদের, বিভিন্ন নক্ষত্রের সঙ্গে সঙ্গে সূর্য একটি নক্ষত্র, তো সূর্যের বিবর্তন হয়েছে, সেখান থেকে পৃথিবীর বিবর্তন, পৃথিবীর বিবর্তনের সঙ্গে মানুষের বিবর্তন, সবই রিলেটেড। আবার এই সূর্য বা নক্ষত্রের সমস্ত জিনিসগুলো বিবর্তন হয়েছে কারণ সব ইউনিভার্স যে রয়েছে বা আমাদের যে নক্ষত্র মন্ডল রয়েছে সেই তারা মন্ডলটারই একটু কি হয়েছে, তারও বিবর্তন হয়েছে। তো সবকিছুরই একটা প্যাটার্ন রয়েছে, ইউনিভার্সের মধ্যে চেঞ্জ এসছে বলে তার কারণে নক্ষত্রের মধ্যে চেঞ্জ এসছে, নক্ষত্রের ঘিরে গ্রহরা যখন ঘুরছে সেই গ্রহদের মধ্যে চেঞ্জ এসছে, গ্রহদের মধ্যে চেঞ্জ আসার কারণে মানুষের মধ্যে চেঞ্জ এসছে, রাইট? তো নেক্সট ইজ অরিজিন অফ লাইফ। পৃথিবীতে জীবের প্রথম সৃষ্টি, একটা আমি বললাম বিবর্তন, কিভাবে অতীতকাল থেকে শুরু করে বর্তমান যুগে বিভিন্ন রকম পরিবর্তন এসছে। এবার আমি দ্বিতীয় জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথম জীবটি কিভাবে এসেছিল। এরকম তো না যে ডাইরেক্ট বিবর্তন হতে শুরু করেছে, নিশ্চয়ই প্রথম একটি বস্তু তৈরি হয়েছে, সেখান থেকে তারপরে সেটা বিবর্তন হয়ে 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 কমপ্লেক্স সৃষ্টি হয়েছে, সরল থেকে জটিল রূপে পরিবর্তন হয়েছে, রাইট? এখানে যখনই আমরা বলবো যে জীবের সৃষ্টির ব্যাখ্যা করো বা সেখান থেকে কিভাবে বিভিন্ন জীবগুলি বিবর্তন হয়ে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সৃষ্টি করছে, কিভাবে জীব বৈচিত্র্য সৃষ্টি করলো। দেখো, এরকম ছিল প্রথমে হয়তো একটা লিভিং অর্গানিজম ছিল, সেখান থেকে বিভিন্ন রকম অন্য অন্য লিভিং অর্গানিজম গুলো সৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন রকম জীব এই পুরো রয়েছে। সবগুলোকে মিলে আমরা বলি যে হ্যাঁ, এত রকম জীবের যেহেতু বৈচিত্র্য রয়েছে, তো জীবের বৈচিত্র্য রয়েছে, তাই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এখনকার যুগে যদি আমরা দেখি অনেক জীব রয়েছে, লাখো লাখো জীব রয়েছে, লাখো লাখো প্লান্ট রয়েছে, তাই তো, উদ্ভিদ প্রাণী সব আলাদা আলাদা রকমের, কিন্তু হয়তো অরিজিন কোথাও একটা থেকে হয়েছিল। তো কিভাবে সেই অরিজিন গুলো সেটা আমরা জানতে চাইছি, ঠিক আছে? লেটস ফার্স্ট লুক অন অরিজিন অফ লাইফ বা জীবনের সৃষ্টি। এই তোমরা আজকের টাইমে এখানে একটা কথা ইনসাইটে একটু থিওরিটিক্যাল ফিলোসফিক্যাল টার্মে বলে যে যে তারাটিকে আমরা দেখছি আকাশের মধ্যে সেগুলি হয়তো আমরা সময় পিছনে দেখছি, কারণ আমরা জানি যে তারাগুলি থেকে আলো আসতে সময় লাগে, তাই তো, পৃথিবীতে পৌঁছতে অনেক সময় লাগে, লাইটের একটা স্পিড রয়েছে, সেই স্পিডে ওরা পৌঁছে। তো এরকম তো নয় যে তারাটি, এই তারাগুলি আমাদের থেকে খুব কাছে রয়েছে না, এরা অনেক আলোক বর্ষ দূরে রয়েছে। আলোক বর্ষ দূর মানে আলোক বর্ষ মানে আলো এক বছরে যত দূর যাবে, তাহলে কত বছর পিছন থেকে আলোটা আসছে ভাবো। তো সেই বেসিসেই বলছি যে আমরা যখনই কোনো তারা বা জীব কোনো নক্ষত্রকে দেখি এই আকাশের মধ্যে, সেগুলি সবাই পাস্টকে দেখছি, সেই নক্ষত্র হয়তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে কখনো দেখা যাবে, সেটাই। তো এই এবার ওই জন্যই আমরা জানি যে স্টেলার ডিস্টেন্সেস
বা এই যে নাক্ষত্রিক তারামণ্ডলগুলির মধ্যে দূরত্ব বা নক্ষত্রের মধ্যে দূরত্ব, এই সমস্ত দূরত্ব জিনিস যেহেতু এগুলো অনেক ফাস্ট বা অনেক দৈর্ঘ্যে, মানে এগুলি মিটার বা সেন্টিমিটার ইঞ্চের মতো জিনিস মাপা যাবে না, তাই এদেরকে কি দিয়ে মেজার করা হয়? এদেরকে মাপা হয় আলোক বর্ষের মতো একটা ইউনিট দিয়ে। ওকে, তাই আজকে আমরা যে জিনিসটা দেখছি হয়তো সেটা হয়তো কয়েক আলোক মিলিয়ন বছর আগে, কয়েক লক্ষ বছর আগে সেখান থেকে আলোটা সেখান থেকে বেরিয়েছিল, সেই আলোটা এসে কয়েক লক্ষ বছর পরে এখানে এসে পৌঁছেছে, কারণ সেগুলো অনেক মানে অনেক আলোক বর্ষ দূরে রয়েছে, তাই তো। তো আলো আসতেও সেখানে বছরের পর বছর লেগে যায়, তাই আমি যেটা দেখছি সেটা অনেক অতীতকে দেখছি, ঠিক আছে। Just like that. কিন্তু তুমি যদি আশেপাশে দেখো, আশেপাশে আমি যদি একটা পাশে ফোন দেখছি বা একটা ব্যাগ দেখছি, যাই দেখছি, সেটা এখনই ওখান থেকে আলোটা বেরিয়েছে, আমার চোখে ক্যাপচার হয়েছে, আমি দেখলাম, তো এটা প্রেজেন্ট দেখছি, ইটস নট পাস্ট। ওকে, তাই আমরা যখনই কোনো তারা বা আকাশের দিকে তাকিয়ে থাকলেই আমরা সবসময় পাস্টের দিকে দেখছি। যেটা সূর্য থেকে বেরিয়েছে আলোটা, সেই আলোটা পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট লাগে। সো আমি যখন সূর্যকে দেখছি, আমি 8 মিনিট পিছনে দেখছি সেখান থেকে, সেটা এটা মনে রাখবো। ওকে, তো অরিজিন অফ লাইফ কনসিডারস টু বি ইউনিক ইভেন ইন দিস ইউনিভার্স। যদি তুমি এই ইউনিভার্সের বা এই তারামণ্ডলের যদি ইতিহাস অতীত সম্বন্ধে জানতে চাও, তাহলে সেখানে সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে ইউনিক যে ঘটনাটি হয়েছিল সেটা হচ্ছে জীবের সৃষ্টি বা জীবের সৃষ্টি কিভাবে হয়েছিল এখানে বোঝার জন্য আমাদেরকে এবার একটা আইডিয়া দিচ্ছি যে তুমি জাস্ট গেস করো যে পৃথিবী পুরো ইউনিভার্সের তুলনা করলে কতটা ছোট। যদি ইউনিভার্সের তুলনায় আমি পৃথিবীকে দেখতে চাই, যে পৃথিবী একটা বালি কণার মতো। বালি কণা দেখেছি আমরা, হাতের মধ্যে যদি বালিকণা তুলি, একটা বালিকণা, সে একটা বালিকণা কিরকম, সেরকম একটা মনে করো পুরো বিচ রয়েছে, বা একটা সমুদ্র উপকূলের মধ্যে একটা বালির পরিমাণ যেরকম, এই ইউনিভার্সের রেসপেক্টে আমাদের পৃথিবী ঠিক সেইটুকুই। ঠিক, এবার যদি বলি যে ইউনিভার্সটা কত বছর পুরনো, ইউনিভার্স একবারে আসেনি, এটা সৃষ্টি হয়েছে। কিভাবে হয়েছে? এটি প্রায় 20 বিলিয়ন বছর পুরনো। এইগুলো সমস্ত কোশ্চেন এমসিকিউ তে জিজ্ঞেস করে যে ইউনিভার্স ইজ 20 মিলিয়ন, 20 বিলিয়ন, এরকম করে দেবে। তো 1 বিলিয়ন ইজ 1000 মিলিয়ন। ওকে, 1 মিলিয়ন ইজ 1000 কে, 1 কে ইজ 1000। সো গেস করতে পারছো কত পুরনো যুগের, 20 বিলিয়ন ইয়ার্স আগো। এবং আজ এই ইউনিভার্সের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা কিছু তারামণ্ডল দেখতে পাই, যেগুলো আমরা গ্যালাক্সি বলি। যেমন একটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তো আরো গ্যালাক্সি গুলো, সেই গ্যালাক্সি গুলো মিলে একটা ইউনিভার্স তৈরি করে। তো এই গ্যালাক্সির মধ্যে সাধারণত কি কি থাকে? যে আমি একটা তারামণ্ডলকে দেখছি, তো সেখানে বেসিক্যালি যে জিনিসগুলো থাকে, যেহেতু নক্ষত্র মণ্ডলী বলছি, তো থাকবে নক্ষত্র, স্টার, দেন কিছু গ্যাস এবং ধূলিকণার গুচ্ছ, ধূলিকণার মতো কিছু মেঘ। ঠিক আছে, দেখো সাধারণত আমরা যে মেঘগুলি দেখি, সেই মেঘগুলি কি? সেই মেঘগুলো জলকণা দিয়ে তৈরি, জলকণাগুলি ঘনীভূত হয়ে তৈরি করে। কিন্তু এরকমই মহাকাশের মধ্যে বা নক্ষত্রমণ্ডলের মধ্যে দেখা যায় অনেক গ্যাস বা ধূলিকণারও এরকম ক্লাস্টার বা এরকম সৃষ্টি, বা এই নক্ষত্রমণ্ডলগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, তো সেটা ব্যাখ্যা করে একটি থিওরি, যার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি অনুযায়ী, যদি বিগ ব্যাং থিওরি কি ব্যাখ্যা করতে চাই, বিগ ব্যাং থিওরি কি বলে যে এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, পুরো ইউনিভার্স, এটা একটা বিগ ব্যাং হয়েছে, মানে কি একটা অনেক বড় ধামাকা হয়েছে, হিউজ এক্সপ্লোশন, একটা বৃহৎ বড় বিস্ফোরণ। তোমার একটা অ্যাটমিক বম, অ্যাটমিক বম একটা ফাটে কিরকম হতে পারে, তো সেরকম মনে করো অনেক লাখো লাখো অ্যাটম বম একসাথে ফাটে, তো একটা অনেক বৃহৎ বৃহৎ বিস্ফোরণ হয়েছিল, যার কারণে আজকের যুগে এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স এক্সিস্ট করছে। তো এই বিস্ফোরণটা এত বড় যে আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করে এটাকে ব্যাখ্যাই করতে পারবো না। ওকে, তো এবার এই যখন এর বিস্ফোরণটা ঘটেছিল, বিস্ফোরণ ঘটার ফলে তারপরে কি হয়, সেখানে বিস্ফোরণ হওয়ার কারণে ইউনিভার্স পুরো এক্সপ্যান্ড করে গেছিল, চারিদিকে বিস্তৃত হয়ে যায়। এবার আমরা জানি যত সারফেস এরিয়া ইনক্রিজ করবে, তাই তো, যত বেশি পরিমাণ জায়গা কভার করে থাকবে, তত কম, তত তাড়াতাড়ি হিট রিলিজ হয়, তত তাড়াতাড়ি তাপ বেরিয়ে যায়, তাই তো। তাহলে সেই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে বিস্তৃত হওয়া শুরু করে দেয়, এবং ব্রহ্মাণ্ডের মধ্যে কি হয়, ব্রহ্মাণ্ডটি ঠান্ডা হতে শুরু করে দেয়, এর যে উষ্ণতা রয়েছে, উষ্ণতা হ্রাস পাওয়া শুরু করে দেয়। ঠিক আছে, ওকে। তারপর এখানে কি হয়, হাইড্রোজেন, হিলিয়ামের মতো কিছু কিছু গ্যাস
আবিষ্কার হতে মানে বিস্ফোরণের ফলে সেখানে আমরা জানি বিস্ফোরণ মানে কি নিউক্লিয়ার ফিউশন আমরা জানি দুটো ইলেকট্রন ফিউশন হয়ে গেল, তো এরকম করে বিভিন্ন হাইড্রোজেন গ্যাসগুলি, হিলিয়ামের মতো গ্যাসগুলি ধীরে ধীরে সৃষ্টি হতে শুরু করে দিল। এই গ্যাসগুলি তারপর অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশন, আমরা জানি গ্র্যাভিটেশন তখনই আসবে যখন কারো একটা মাস রয়েছে। এবার এত বড় ব্রহ্মাণ্ডগুলি যে রয়েছে এগুলোর অবশ্যই কোনো না কোনো একটি হলো মাস রয়েছে, তো এই মাসের কারণে ওদের মধ্যে অভিকর্ষ বল আসে। আর এই অভিকর্ষ বলের কারণেই বর্তমান যুগের বিভিন্ন ছায়াপথগুলি বা গ্যালাক্সি সৃষ্টি হতে শুরু করে। আর সেই এরকমই একটি ছায়াপথ হলো আকাশগঙ্গা ছায়াপথ, বা আকাশগঙ্গা ছায়াপথ হয়তো শুনেছো তোমরা, বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, আকাশগঙ্গা ছায়াপথ। এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে একটি নক্ষত্র হলো সূর্য, সান, এবং যাকে ঘিরে এই পুরো সৌরমণ্ডল রয়েছে। আর এই সৌরমণ্ডলের মধ্যে একটি গ্রহ হলো আমাদের আর্থ বা পৃথিবী। তো এখানে এক্সপেক্ট কত ছোট পুরো ব্রহ্মাণ্ডের তুলনায় পৃথিবীটি। আর এই পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল? তাহলে পৃথিবীর জন্ম হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে 4.5 বিলিয়ন ইয়ার্স আগে। হয়তো সূর্য থেকেও বিভিন্ন রকম পার্ট গুলো আলাদা আলাদা হয়ে বিভিন্ন গ্রহ সৃষ্টি করেছে, আমরা জানি। তাই তো, এটা পার্ট আলাদা, ওটা পার্ট আলাদা, এরকম একটা ছোট পার্ট 4.5 বিলিয়ন বছর আগে অর্থাৎ পূর্বে সৌরমণ্ডলের মধ্যে পৃথিবীর উৎপত্তি হয়। এবার যখন প্রথম উৎপত্তি হয়েছিল তখন সেখানে কোন রকম বায়ুমণ্ডল ছিল না। যে প্রথম যে পৃথিবী ছিল, পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল ছিল না। কি ছিল সেখানে? সেখানে ছিল জলীয় বাষ্প, সেখানে ছিল মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, তাই তো, কার্বন ডাই অক্সাইড, CO2। এদিন লিখি কি কি ছিল প্রথম পৃথিবীতে। এই পৃথিবীটা আছে একদম শুরুর পৃথিবীতে। শুরুর পৃথিবীতে কি ছিল? কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এবং অ্যামোনিয়া। এবার এগুলো কোথা থেকে রিলিজ হয়েছিল? এগুলো আমরা জানি যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে, পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়েছিল? নিশ্চয়ই সূর্যের কোনো একটা অংশ আলাদা হয়ে গিয়ে সেটা সূর্যের চারিদিকে ঘোরা শুরু করে, অবিকর্ষ বলের ফলে সেটা কি গ্রহগুলি সেভাবে উৎপত্তি হয়েছে। সূর্য যখন সৃষ্টি হয়েছে, সূর্য থেকে যখন আলাদা হয়েছে, নিশ্চয়ই খুবই একটা একটা গরম, অনেক মনে করো একটা গরম বস্তু রয়েছে, ঠিক আছে, যদি খুব হাই টেম্পারেচার হয় তো আমরা জানি সেটা গলে যায়, তাই তো। তো সেই গলিত যে পদার্থগুলি ছিল, সেই গলিত পদার্থ থেকে এই সমস্ত গ্যাসগুলি, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, তাই তো, এগুলি সৃষ্টি হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে রাসায়নিক পৃথিবীতে অক্সিজেন মানে সেরকম ভাবে ফ্রি ছিল না, তাই তো। প্রথম পৃথিবীতে আরো জিনিসগুলো যদি দেখো, সূর্য আসছে উপর থেকে, এবার সূর্যালোক কখন আমরা জানি ওজোন লেয়ার নেই, ওজোন স্তর নেই। এবার ওজোন স্তর নেই, তাহলে সূর্যালোক ডিরেক্টলি পৃথিবীর উপর এসে পড়ছে, পৃথিবীর সার্ফেসের উপর ডিরেক্টলি এসে পড়ছে। আর পৃথিবীর সার্ফেসের উপর পড়ে জলকে ভেঙে দিল। তাহলে H2O যখন সানলাইট পেলো, সানলাইটের প্রভাবে এটা ভেঙে গেল হাইড্রোজেন আর অক্সিজেনে। এবার যেহেতু হাইড্রোজেন অনেক, আমরা জানি হাইড্রোজেন অনেক হালকা, হাইড্রোজেন আণবিক ভর 2, তাই তো, 2 mu, তো অনেক হালকা হওয়ার কারণে হাইড্রোজেন গ্যাসগুলি উবে যায়, বা হাইড্রোজেন গ্যাসগুলি কি হয়ে যায়, হাইড্রোজেন গ্যাসগুলি মুক্ত হয়ে গেছিল, হালকা হাইড্রোজেন গ্যাসগুলি। ওকে। আর অক্সিজেন কি করলো? অক্সিজেন হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে, মিথেনের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, যেমন CO2 প্লাস H2O, এখানে NO2 প্লাস H2, এরকম করে পৃথিবী জলের সৃষ্টি হতে শুরু করে। তাই গোটা পৃথিবী তখন, তাহলে জল, সেখানে H2O, CO2 এবং অন্যান্য গ্যাসগুলো সৃষ্টি হতে শুরু করে। এই যে গ্যাসিয়াস ফর্মটা ছিল, এটা ভেঙে গেল কিসে? H2 আর O2 তে। H2 বা হাইড্রোজেন হালকা হওয়ার কারণে মুক্ত হয়ে যায়, আর অক্সিজেন গুলি এই মিথেন, অ্যামোনিয়া এগুলোর সঙ্গে যুক্ত হয়, আবার কি তৈরি করে? তৈরি করে হচ্ছে CO2 আর H2। আলটিমেটলি কি থাকছে? CO2, H2O, এটাই শুধুমাত্র পড়েছিল। আর কি হয়? অক্সিজেন গুলি নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরা তৈরি করে ওজোন। ঠিক আছে, তো ওজোন স্তর সৃষ্টি হয়ে গেল। এবার ওজোন স্তর সৃষ্টি হলো, তার মানে সূর্যালোক ডাইরেক্ট আর এসে পৃথিবীর মধ্যে পড়ছে না। একটা ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণে সূর্যালোকের যে আলোটা ছিল এটা ডিরেক্টলি পৌঁছে না, কিছু পার্ট চলে যাচ্ছে, কিছু একটা পার্ট, অল্প পরিমাণ সূর্যালোক পৌঁছেছে পৃথিবীতে। ওকে, তাহলে ধীরে ধীরে উষ্ণতা কমে গেল, পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। পৃথিবী ধীরে ধীরে যখন ঠান্ডা হতে শুরু করলো, তো এই জলীয় বাষ্পগুলি তখন ঠান্ডা হওয়ার কারণে জল হিসেবে বা বৃষ্টি হিসেবে পড়তে শুরু করে, এবং
আহ যে সারফেসের মধ্যে মনে করো কোথাও কোথাও এরকম গ্যাপ ছিল, গর্ত ছিল, সেই জায়গাগুলিতে গিয়ে জল এরকম ভর্তি হয়ে যায় এবং সেগুলি সৃষ্টি করে সমুদ্র। ঠিক আছে, এবার সমুদ্র সৃষ্টি হলো, সমুদ্রের মধ্যে চলে এলো জল, জল আসার পরে ওজোন লেয়ার সৃষ্টি হলো, সেখানে অক্সিজেন তৈরি হলো। তাই তো, অক্সিজেন এখনো কোনো কনসেপ্ট আসেনি, কিন্তু ফ্রি অক্সিজেন এখনো আসেনি, এখনো শুধু জল, কার্বন ডাইঅক্সাইড এগুলোই রয়েছে। তো এই যখন জল সৃষ্টি হলো, জলের মধ্যে তখন প্রথম জীবের আবির্ভাব হলো কত বছর আগে? 500 মিলিয়ন বছর আগে, 500 মিলিয়ন ইয়ার্স হলো। তাই তো, 500 মিলিয়ন ইয়ার্স এগো নয়, 500 মিলিয়ন এগো ইয়ার আফটার দ্য ফর্মেশন অফ আর্থ। পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছিল? পৃথিবী সৃষ্টি হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে। 4 পয়েন্ট, তাই তো, 4.5 বছর বিলিয়ন বছর আগে। আর 4.5 বিলিয়ন বছরের থেকে ঠিক তার 500 মিলিয়ন বছর পর, অর্থাৎ প্রায় হাফ বিলিয়ন, তাই তো, তার মানে এখনকার থেকে রেসপেক্টে বলে প্রায় 4 বিলিয়ন বছর আগে, তাই তো, 4 বিলিয়ন বছর আগে প্রথম জীবের সৃষ্টি হলো। আর জীবের আবির্ভাব কোথায় হলো? প্রথম জলের মধ্যে। ওকে, তাহলে এখানে বলো, এই যে জীবগুলি এলো, জীবগুলি কোথা থেকে এলো? জীবগুলি কি অন্য কোনো গ্রহ থেকে কোনোভাবে পৌঁছালো এখানে, নাকি এখানেই সৃষ্টি হয়েছিল? তো এর উপর বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন থিওরিতে, বিভিন্ন থিওরি, বিভিন্ন এক্সপ্লেনেশন, অনেক কিছু ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন তত্ত্ব রয়েছে। কিন্তু আমরা যেমন প্রাচ্যের গ্রিক যারা দার্শনিক ছিলেন তারা মানতেন, তাদের অনুযায়ী তারা গ্রিক চিন্তাবিদরা ভেবেছিলেন যে জীবনের একক হচ্ছে ইউনিট অফ লাইফ কল্ড স্পোর। তাই তো, তারা বললেন যে জীবনের একক বা স্পোর যেটাকে বলছো, সেটা প্রথম অন্য কোনো গ্রহ থেকে এসেছিল, মানে আমাদের এখানে প্রথমে জীবের আবির্ভাব হয়নি, জীবের আবির্ভাব অন্য কোনো গ্রহ হয়েছে। আর উল্কাপিণ্ড টুন্ড যেগুলো অন্য গ্রহ থেকে আসে আমাদের পৃথিবীতে, সেগুলির মাধ্যমে এখানে প্রথম জীব এসেছিল। এটা তাদের মতামত ছিল, এবং এই কনসেপ্টটাকে ট্রান্সপারমিয়া বলা হয়। তাই তো, ট্রান্সপারমিয়াতেই ভরসা, তারা এটাই বিশ্বাস করেন। ঠিক আছে, এবং তারপরে এটা, এই কনসেপ্টে যাওয়ার পরে অনেক বছর ধরে এটাও মানা হয়েছিল যে জীব কোত্থেকে সৃষ্টি হয় না, জীব বিভিন্ন রকম পচনশীল পদার্থগুলি, যেমন খড়, মাটি। কারণ আমরা দেখেছি যে জায়গার মধ্যে মনে করো অনেক একটা জায়গার মধ্যে মাটি রয়েছে, খড় রয়েছে, তো সেখানে কি জানি কিছু সময়, কিছুদিন পর সেখানে ইঁদুর আসে, ব্যাঙ আসে, হয়তো পোকামাকড় চলে আসে। তো সবাই মেনে নিয়েছিল যে না, এই পচনশীল পদার্থগুলি থেকে এই সমস্ত জীবের আবির্ভাব হচ্ছে, তাদের মতে এটাই ছিল। ঠিক আছে, তো তাদের মতে খড়, মাটি, এ সমস্ত ক্ষয়প্রাপ্ত পচনশীল বস্তু থেকে জীবনের উৎপত্তি, এবং এটা অনেক বছর ধরে মানা হয়েছিল। এবং এই ঘটনাটাকে, এই যে জীবের সৃষ্টি, আকস্মিক সৃষ্টি হয়, তো তারা এটাকে বলেছিল আকস্মিক সৃষ্টি বা উদ্ভাব উদ্ভাব তত্ত্ব, স্পন্টেনিয়াস জেনারেশন। তারা বলেছিলেন স্বতঃস্ফূর্ত উদ্ভাব তত্ত্ব, স্বতঃস্ফূর্ত ভাবে একা, মানে কোনো একটা অজীবীয় পদার্থ থেকে জীবের প্রথম বা প্রাণের প্রথম সৃষ্টি হয়েছে, যার মধ্যে প্রাণ নেই এরকম কিছু পদার্থ একসঙ্গে রেখে দিলে সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল, এরকম মানা হতো অনেক বছর আগে। কিন্তু লুইস পাস্তুর প্রথম, তিনি তার গবেষণার মাধ্যমে এটা প্রুফ করে দেন। তার গবেষণা তোমরা পড়বে, তার গবেষণা কি ছিল, তিনি প্রথম দেখালেন যে না, জীব এভাবে সৃষ্টি হয় না, জীব সৃষ্টি হয় তার কেবলমাত্র পূর্বে বিদ্যমান জীব থেকে জীবের সৃষ্টি হয়, যেখানে জীব আছে সেখান থেকে জীবের সৃষ্টি হয়। এবং তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন, আমি দেখাচ্ছি তার এক্সপেরিমেন্টটা। তিনি কিছু জীবাণুমুক্ত করা ফ্লাস্ক নিয়েছিলেন, ফ্লাস্ক বুঝিয়ে না, তিনি কিছু জীবাণুমুক্ত করা ফ্লাস্ক নিয়েছিলেন। ঠিক আছে, এবার তিনি তারপরে ফ্লাস্কের মধ্যে মৃত ইস্ট রেখে দিলেন, একটা মৃত ইস্ট। আর তখন তোমরা বলছো যে মৃত বস্তু থেকে, পচনশীল বস্তু থেকে তৈরি হয়, তিনি একটা মৃত ইস্টকে রেখে দিলেন এখানে, রাইট, বা মৃত ইস্ট, একটা মৃত ইস্টকে রেখে দিলেন। ঠিক আছে, দেখলেন যে মৃত ইস্টকে রেখে দেওয়ার পরে যদি আমি মুখটি বন্ধ করে দিই ভালো করে, কোন রকম বাইরে থেকে বাতাস কিছু আসে না, পুরোপুরি ভাবে সেপারেট করে দিলে সেখানে কোন রকম জীবের সৃষ্টি হচ্ছে না, মৃত ইস্ট পড়েছিল, মৃত ইস্টই পড়ে থাকবে, এরকমই ছিল পরে। ঠিক আছে, কিন্তু আরেকটি ফ্লাস্ক, যেটি এরকম মনে করো একটি বায়ুর মধ্যে উন্মুক্ত, যেটা আমি মুখটা এরকম কভার করিনি, ঠিক আছে, ওর মধ্যে মৃত ইস্ট রেখে দিয়েছি কিন্তু মুখটা কভার নেই, তাহলে বাতাস বাইরে থেকে আসছে, এরকম বায়ুতে উন্মুক্ত একটি ফ্লাস্ক রেখে দিলে সেখানে দেখা গেছে যে নতুন নতুন জীব এখানে আবির্ভাব হয়। তাই তো, এই ইস্টকে ঘিরে অনেক পোকামাকড়, অনেক 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 ছোট ছোট ব্যাকটেরিয়া জীবগুলো এখানে জমতে শুরু করে। তাহলে এটা কি প্রুফ হলো, যে নিশ্চয়ই এখানে বায়ু থেকে, বায়ুর মাধ্যমে এই সমস্ত জীবগুলির আবির্ভাব হচ্ছে, যখন এই মুখটা বন্ধ করে দিলাম তখন তো হয়নি,
বায়ু থেকেই, তার মানে তোমরা যে বলছো এই মৃত তো তার মানে সেখানেও বায়ুর মাধ্যমে ব্যাকটেরিয়া যাচ্ছে, বা কোনো না কোনো ব্যাকটেরিয়া সেখানে অন্য কোথা থেকে পৌঁছাচ্ছে। অর্থাৎ এখান থেকে এটাই প্রুফ হয়ে গেল যে স্বতঃস্ফূর্ত ভাবেই কখনোই কোনো জীবের আবির্ভাব হয় না, তাই তো? স্বতঃস্ফূর্ত জেনারেশন বা স্পন্টানিয়াস জেনারেশন হচ্ছে না, এবং এটা সবাই মেনেও নিয়েছিল, তাই তো? তাহলে চিরতরের জন্য স্বতঃস্ফূর্ত তৈরি বাতিল হয়ে গেল। তাহলে বলো প্রথম লাইফটা কিভাবে ছিল? কারণ তুমি বলছো যে পূর্বে বিদ্যমান জীব থেকেই নতুন জীবের সৃষ্টি হয়, কিন্তু সবার প্রথম যে জীবটি এসেছিল সেই জীবটি তাহলে কোত্থেকে এলো? তো সেখানেই রাশিয়ার ওপারিন এবং ইংল্যান্ডের বিজ্ঞানী হার্লেন তারা প্রথম প্রস্তাব করলেন যে পূর্বে বর্তমান কিছু জড় জৈব অনুসমূহ, এরকম নয় যে জীবের সৃষ্টি সবসময় জীব হয়েছে, সর্বপ্রথম যে জীবের সৃষ্টি হয়েছিল সেই জীবটি সৃষ্টি হয়েছিল কোত্থেকে? পূর্বে বর্তমান কিছু জড় পদার্থ থেকে, জড় জৈব অণু থেকে। এটা হচ্ছে সবার প্রথম সৃষ্টি, প্রথম। সেইগুলি কি? আরএনএ, প্রোটিন। এবং এই যে রাসায়নিক বিবর্তন হয়েছে, তার মানে কেমিক্যাল, এই যে অর্গানিক মলিকিউল কম্পাউন্ড গুলো, এগুলি নিজেদের মধ্যে বন্ড করেই কেমিক্যাল পদ্ধতিতে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে জীবের সৃষ্টি হয়। তিনি এটা প্রুফ করেছিলেন, কারা? ওপারিন এবং হার্লেন। রাসায়নিক বিবর্তন বলতে তাহলে কি বোঝাচ্ছি? হোয়াট ডাজ ইট মিন? যে কেমিক্যাল ইভলিউশন কথাটি বললাম, কেমিক্যাল ইভলিউশন তাহলে কি? রাসায়নিক বিবর্তন বলতে কি বুঝি? রাসায়নিক বিবর্তন লিখে দিচ্ছি। যে রাসায়নিক বিবর্তন বলতে বোঝায় যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি। অজৈব অণুগুলি থেকে কিভাবে জৈব অণুর সৃষ্টি হয়েছিল, এবং সেই জৈব অণুগুলি বিবর্তনের মাধ্যমে জীব সৃষ্টি করেছিল, এই ঘটনাটাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। যেমন আমি বললাম টেম্পারেচার খুব হাই ছিল, তাই তো? উষ্ণতা খুব উষ্ণ ছিল, তাই তো? উচ্চ তাপমাত্রায়, তারপর চারিদিকে ভলকানিক ইরাপশন হচ্ছে বা অগ্নুৎপাত হচ্ছে, রাইট? অগ্নুৎপাতের ফলে সেখানে বিভিন্ন ঝড়ের সৃষ্টি হয়, ঝড় সৃষ্টি হচ্ছে। আমি বলেছিলাম যে মিথেন এবং অ্যামোনিয়া এরকম গ্যাসগুলি ছিল, কিন্তু সেখানে কোনো ফ্রি অক্সিজেন ছিল না। তো পুরো পরিবেশটা কিরকম ছিল? রিডিউসিং টাইপের বা বিজারিত একটা বায়ুমণ্ডল, যেখানে অক্সিজেন নেই, বিজারিত একটি বায়ুমণ্ডল চারিদিকে। তো তাদের এই থিওরিটাকে বা তাদের এই তত্ত্বটাকে, রাসায়নিক বিবর্তনের বা কেমিক্যাল ইভলিউশনের এই তত্ত্বটিকে প্রুফ করলেন কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? সেটা হচ্ছে মিলার। এস.এল. মিলার নামে একজন 1953-তে তিনি কি করেছিলেন? তার গবেষণাগারে একই রকম একটি পরীক্ষা সম্পাদন করেছিলেন। তিনি কি করলেন? এই যে আগের আদিম পৃথিবীতে যেরকম পরিবেশ ছিল, ঠিক সেরকম একটি পরিবেশ তৈরি করার সৃষ্টি করেছিলেন তার মধ্যে। তিনি তড়িতের মাধ্যমে তড়িৎ স্ফুলিঙ্গে তিনি সৃষ্টি করেছিলেন একটা বদ্ধ। তিনি প্রথমে একটা ক্লোজ ফ্লাস্ক নিয়েছিলেন, যাতে বাইরে থেকে কোন রকম জীব না প্রবেশ করে ফেলে, তাই তো? তো ক্লোজ ফ্লাস্কের মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গের মাধ্যমে তিনি তাপমাত্রা সৃষ্টি করেছিলেন, এবং সেই তাপমাত্রা কত? প্রায় 800°C। আমরা জানি যে প্রাচীন পৃথিবীতে বা শুরু পৃথিবীতে কিরকম ছিল? শুরু পৃথিবীতে তাপমাত্রা অনেক উচ্চ তাপমাত্রা ছিল। তো সেই 800°C তিনি তৈরি করার সৃষ্টি করেছিলেন তড়িৎ স্ফুলিঙ্গের মাধ্যমে। এবং সেখানে কি কি গ্যাস নিয়েছিলেন? মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, এদেরকে। এবং তিনি যখন এদেরকে রাখলেন, তিনি দেখলেন যে সেখানে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। এবং বাকিরাও এরকমই কিছু, মানে এবার যখন ম্যাটেরিয়াল চেঞ্জ করলো, কেউ হয়তো মিথেনের জায়গায় অন্য কোনো গ্যাস, এরকম কিছু কিছু গ্যাসের প্রপোর্শন চেঞ্জ করে এই রেশিওটা ইম্পর্টেন্ট, 2:1:2 এরকম একটা রেশিও ছিল, ঠিক আছে? তো এই বিভিন্ন অনুপাতে তারা যখন এই গ্যাসগুলিকে রাখলেন, তারা দেখলেন যে শর্করা, যত সমস্ত বৃহৎ অণুগুলি রয়েছে না, শর্করা, নাইট্রোজেন জাতীয় ক্ষার, বিভিন্ন রঞ্জক এবং ফ্যাট, স্নেহ পদার্থ সৃষ্টি হতে শুরু করে দেয়। এবং এবার আরেকটা জিনিসও বলাও যে
কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে বর্তমান যুগে যে সমস্ত উল্কাপিণ্ডগুলি আসছে পৃথিবীর মধ্যে, সেই উল্কাপিণ্ডের মধ্যে যে সমস্ত পদার্থগুলি পাওয়া যায়, তাদের মধ্যেও দেখা যায় যে না, তাদের মধ্যে এরকম কিছু কিছু করে বিভিন্ন রকম যৌগ সমূহের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মানে এটা এই বোঝাচ্ছে যে মহাশূন্যে অন্য কোথাও একই রকমের পদ্ধতি চলছে, কোথাও না কোথাও, কোথাও না কোথাও একই রকম পরিবেশ রয়েছে যেখানে এই অজৈব অণুগুলি মিলে জৈব অণু সৃষ্টি করছে। এটা উল্কাপিণ্ডের বিভিন্ন রকম রাসায়নিক পর্যবেক্ষণে পাওয়া যায়। উইথ দিস লিমিটেড এভিডেন্স, ফার্স্ট পার্ট অফ কনজেক্টরি, তাহলে এখান থেকেই মানে এই ওপারিন হ্যালডেনের তত্ত্ব এবং মিলারের এই রাসায়নিক লাইক এই প্রুফের মাধ্যমে এই প্রথম যে কনফিউশনটা ছিল, তাই তো, যে জীবের উৎপত্তির ইতিহাসের প্রথম অংশ, সেটা হচ্ছে রাসায়নিক বিবর্তন, জাস্ট কোনো না কোনো ভাবে আমরা বুঝেছি, মোরালেস একসেপ্ট হয়েছে, গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু এখন অব্দি আমরা এটা বুঝতে পারলাম না, ঠিক আছে তুমি বললে অজৈব পদার্থ থেকে বিভিন্ন জৈব অণুগুলো তৈরি হলো, কিন্তু প্রথম স্বপ্রতিলিপি গঠনে সক্ষম, যারা নিজের মতো আরো কিছু জীব সৃষ্টি করতে পারবে, এরকম কোন ক্যাপসুল, যারা বিপাক করতেও সক্ষম, যারা বিপাকে সক্ষম এবং নিজেদের স্বপ্রতিলিপি গঠনে সক্ষম, এরকম কোন বটিকা বা ক্যাপসুল আবির্ভাব ঘটেনি। কিভাবে ঘটলো সেটা আমাদের জানা নেই। তো জীবের প্রথম যে অকোষীয় ধরনটি ছিল, জীবের প্রথম যে ধরনটি ছিল সেটি কিন্তু কোষীয় ছিল না। আমরা জানি প্রথমে অকোষীয় কিছু রূপ এসেছিল, নন সেলুলার ফর্মস, যেগুলোর মধ্যে পুরোপুরি কোষের মতো গঠন নেই। সেটা কত বছর আগে এলো? 3 বিলিয়ন ইয়ার্স আগে। প্রথম লাইফ ফর্ম এসেছে 4 বিলিয়ন ইয়ার্স আগে, কিন্তু অকোষীয় জীবের মতো একটা গঠন এলো 3 বিলিয়ন বছর আগে। এবং সেগুলি কি ছিল? সেগুলি ছিল অনেক বৃহৎ আকার কিছু অণু, যেমন আরএনএ, প্রোটিনের, এরকম আরএনএ এবং প্রোটিনের অনেক বৃহৎ বৃহৎ অনেকগুলি অণু। আর সেটা কি দেখাচ্ছে? এটা এখানে মিলারের সেই পরীক্ষাটা দেখাচ্ছে। দেখো, মিলার বিভিন্ন রকম গ্যাসগুলিকে নিয়েছিলেন বিভিন্ন অনুপাতে, তিনি ইলেকট্রোডের মাধ্যমে বিভিন্ন আশি সেলসিয়াস তৈরি করেছিলেন। তিনি এখান থেকে ওয়াটার, জলের মাধ্যমে কনডেন্স, হয়তো গ্যাসগুলি এখানে উচ্চ তাপমাত্রায় বন্ডিং করছে, আবার এখানে ঠান্ডা হওয়ার মাধ্যমে এখানে এসে জমে যাচ্ছে অর্গানিক কম্পাউন্ড গুলি। অর্গানিক কম্পাউন্ড গুলি তারপর অ্যানালাইসিস করে দেখা গেছে এখানে সরকার পাওয়া যায়। তো যেটা আমি বলছিলাম যে প্রথম জীবগুলি কিরকম, প্রথম যে অকোষীয় গঠনটা পাওয়া গেছে সেটা অনেকটা বৃহৎ আকার কিছু অণু, যেমন আরএনএ, প্রোটিন, কিছু পলিস্যাকারাইড। এবারে এই ক্যাপসুল গুলি বা এই যে বটিকাগুলি পাওয়া গেছিল, দেখা গেছে এরা নিজেদের মধ্যে সব সম্ভবত প্রজননের মাধ্যমে নিজের সংখ্যা বৃদ্ধি করছিল। এরকম কিছু ক্যাপসুল ছিল, ক্যাপসুলতে আরো কিছু ক্যাপসুল তৈরি হলো। এদেরকে সেল বলছি না কেন, কারণ এদের অকোষীয়, কোষের কোনো গঠনই ছিল না, এদেরকে কোষ বলছি না, এদেরকে আমরা ক্যাপসুল বা বটিকা বলছি। প্রথম কোষীয় গঠন তাহলে কত বছর আগে এলো? ফার্স্ট সেলুলার ফর্ম, প্রথম কোষীয় গঠন 2000 মিলিয়ন ইয়ার্স আগে, অর্থাৎ 2 বিলিয়ন বছর আগে। তাহলে দেখো, 4-এ প্রথম লাইফ ফর্ম এলো, 3-এ অকোষীয় রূপ এলো জীবের, আর 2 বিলিয়ন ইয়ার্স আগে, 2 বিলিয়ন বছর আগে, 2 বিলিয়ন বছর বা 2000 মিলিয়ন বছর আগে কি এলো? প্রথম কোষীয় রূপ। তার মানে কোষের গঠন থাকবে এখানে। এবার এই যে কোষগুলি ছিল, এগুলো সাধারণত এককোষী জীবই ছিল, যতগুলি জীব ছিল। কিন্তু এই যত রকম অকোষীয় জীব বা জীব তুমি দেখছো, কোষীয় জীব, এককোষী জীব, এগুলি প্রথম কোথায় সৃষ্টি হয়েছিল? জলের মধ্যে, জলীয় পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েছে। যে জীবন সৃষ্টির এই ধরনটাকে, যে যার মাধ্যমে জীবনের প্রথম, তো দ্য ভার্সন অফ বায়োজেনেসিস, তার মানে এই যে ব্যাখ্যা তারা করলেন যে না, বিভিন্ন ইভলিউশনারি ফোর্স বা বিবর্তন জনিত বিভিন্ন কিছু শক্তি রয়েছে, এই বিবর্তন জনিত শক্তিগুলির মাধ্যমে অজীবীয় অণুগুলি থেকে, নন লিভিং অজীবীয় কিছু অণু থেকে ধীরে ধীরে জীবিত অণুর সৃষ্টি হয়, এবং এটা ধীরে ধীরে মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করে, কারণ মিলারের এক্সপেরিমেন্ট সেটা প্রুফ হয়ে গেছিল, তাই তো। কিন্তু এই যে প্রথমে এককোষীয় সৃষ্টি হয়েছিল, সেটা আমি বললাম এককোষীয় একটি জীব ছিল। এই এককোষী জীব থেকে বর্তমান যুগের এত জৈব বৈচিত্র্যপূর্ণ এতগুলি জীবে কিভাবে বিবর্তন হলো, সেটাই আমরা জানতে চাইছি। তো প্রথম হলো জীবের সৃষ্টি, জীবের উৎপত্তি। সেটা আমরা জীবের উৎপত্তি কোনো না কোনো ভাবে যে ছিল, সেটা রাসায়নিক বিবর্তনের মাধ্যমে ব্যাখ্যাটা অনেকটা হয়ে গেছে।
এবার আসলো যে সজীব যে সৃষ্টি হলো জীবগুলি, এরা কিভাবে বিবর্তন হচ্ছে, অর্থাৎ একটি এককোষী জীব থেকে কিভাবে এরা এরকম বহুকোষী, তাই তো, এত কমপ্লেক্স জটিল গঠনযুক্ত বিভিন্ন জীবের সৃষ্টি করলো, তো সেই বিবর্তনটা আমরা এবার জানতে চাই। যেমন আমরা জানি বিভিন্ন ধর্মের সাহিত্যগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে বিভিন্ন তত্ত্ব রয়েছে। এখানে এই তত্ত্বগুলিতে আমরা জানি একটা আমরা একটা স্পেশাল ক্রিয়েশনের তত্ত্ব জানি, তাই তো, যে না, একটা বিশেষ সৃষ্টিবাদ হয়েছিল, স্পেশাল ক্রিয়েশন, এটা সমস্ত ধর্মের মধ্যেই রয়েছে, বিশেষ সৃষ্টিবাদ, যেখানে টোটাল তিনটি অর্থ রয়েছে। এর কি কি? একভাবে এটি মানা হয় যে প্রথমত হচ্ছে আজ আমরা সজীব বস্তু যেগুলি দেখতে পাই সেগুলি আগেও যেরকম ছিল, আজ আমরা যেভাবে দেখছি এদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছিল, কোন রকম পরিবর্তন আসেনি জীবের মধ্যে। এটা একটি। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে যেরকম জীব বৈচিত্র্য আগেও ছিল, এখনো একই জীব বৈচিত্র্য রয়েছে, এবং ভবিষ্যতেও ঠিক একই রকমের বৈচিত্র্যই থাকবে, কোন রকম পরিবর্তন আসবে না। এটা দ্বিতীয়। তৃতীয়টি কি ছিল? থার্ড, যে পৃথিবী কত বছর পুরনো? হ্যাঁ, মাত্র 4000 বছর পুরনো। পৃথিবী 4000 বছর আগে তৈরি হয়েছিল, তারপরে সেখানে বিভিন্ন জীবগুলি এসছে, এবং যে জীবকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল তারা আজ একই রকম ভাবে রয়েছে। কিন্তু এই সমস্ত যে তত্ত্বগুলি বা এই সমস্ত যে ব্যাখ্যাগুলি দেওয়া হয়েছিল সেগুলি ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন ধারাগুলিকে বিভিন্ন আপত্তির সম্মুখীন হতে হয়, তাই তো। বিভিন্ন লোকেরা তারা বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে ভুল করার চেষ্টা করেছিলেন। যেমন আমরা জানি এইচএমএস বিগল নামে একটি জাহাজে বিশ্বব্যাপী যখন সমুদ্র ভ্রমণ করছিলেন চার্লস ডারউইন নামে একজন 19th সেঞ্চুরিতে, তিনি তার পর্যবেক্ষণের ভিত্তি করে চার্লস ডারউইন এই সিদ্ধান্তে এসেছিলেন, এবং তার এই যিনি অনেক সময় জিজ্ঞেস করা হয় তিনি কোন জাহাজের মধ্যে গেছিলেন, এইচএমএস বিগল, ঠিক আছে। সেটাতে এই সিদ্ধান্ত তিনি পরে আসেন যে পৃথিবীতে বিদ্যমান সজীব গঠনগুলি এরা নিজেদের মধ্যেই নয়, they share similarities to varying degree not only them among themselves but also with the life form that existed million of years ago. তিনি বলছেন পৃথিবীতে আজ যে সমস্ত সজীব গঠনগুলি রয়েছে, যেমন আমি যদি বলি একটি মাছ আর একটা মানুষ, অনেক সিমিলারিটি আছে, রাইট? এরাও চলন করতে পারে, এরাও করতে পারে, এদের যদি গঠন দেখো অনেক জায়গায় একই রকম রয়েছে, এদের ফার্টিলাইজেশন মিডিয়াম, লিপ্টোপ্লাস্টিক কোষের গঠন অনেক জায়গায় এরা একই রকম দেখায়। তো এরা শুধুমাত্র নিজেদের মধ্যেই নয়, বরঞ্চ পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন আদিম যে যুগগুলি রয়েছে, যেগুলি এখন হয়তো নেই, এখন যেগুলি বিলুপ্ত হয়ে গেছে, হয়তো লক্ষ লক্ষ বছর পূর্বে যেগুলো ছিল বিদ্যমান, এরকম সজীব গঠনের সঙ্গেও ভিন্ন মাত্রায় এরা সমরূপতা দেখায়। এবার এই জীবন ফর্মগুলি হয়তো এখন নেই, হয়তো বিভিন্ন এই জীবগুলি কি হয়েছে, অনেক অনেক জীবগুলি বর্তমান যুগে আর নেই। কেন? কারণ বিভিন্ন সময় এরা বিলুপ্তি ঘটেছে। আমরা জানি ডাইনোসরের বিলুপ্তি ঘটনা আমরা জানি যে হ্যাঁ এরা বিলুপ্ত হয়ে গেছে, অনেক বছর আগে ছিল। তো সজীব বস্তুগুলি ধীরে ধীরে ক্রমিক ভাবে একটা বিবর্তন হয়েছিল, গ্রাজুয়াল ইভলিউশন, এরকম না যে একদিনে পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে, তাই তো, একদম সজীব কোষগুলির মধ্যে একটা ক্রমিক বিবর্তন ঘটেছিল। এনি পপুলেশন, তুমি যে কোনো জনগোষ্ঠী তুলে নাও, সমস্ত জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে, এবং এই বৈশিষ্ট্যগুলির কারণেই তারা বিভিন্ন পরিবেশে, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, তাই তো, যেমন সেটা হতে পারে জলবায়ু, খাদ্য, বা ভৌত প্রভাবক যেগুলি রয়েছে, ভৌত প্রভাবক বলতে কি বলাচ্ছে, লাইট, টেম্পারেচার, তাই তো। তো কি বলছিলাম যে যে সমস্ত জীবগুলি এখন রয়েছে তারা বিভিন্ন রকম চারিত্রিক পরিবর্তন দেখা যায়, বিভিন্ন রকম বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যায়, এবং এই বৈশিষ্ট্য পরিবর্তনগুলি থাকার কারণে তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বেঁচে রয়েছে। কেউ কেউ হয়তো উষ্ণ জলবায়ুতে রয়েছে, কেউ শীতল পরিবেশে রয়েছে, কেউ কেউ হয়তো অনেক উচ্চ তাপমাত্রায় বসবাস করতে পারে, কেউ করতে পারে না, কেউ অনেক শুষ্ক পরিবেশে রয়েছে, কেউ অনেক শীতল পরিবেশে। তো এরকম কেউ হয়তো বিভিন্ন রকম খাবার, কেউ জলের মধ্যে বিভিন্ন পাওয়া যে সমস্ত যে পাওয়া যায় সেগুলি খাচ্ছে, কেউ স্থলের মধ্যে পাওয়া, কেউ হয়তো মৃতভোজী রয়েছে, কেউ কিছু পাত্র আছে যারা স্বভোজী, নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে।
তো এই সমস্ত পরিবেশের জন্য বাঁচার জন্য এদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, তাই তো? তাই এখানে আমরা এই একটা কথা বলতে পারি, ফিটনেস টার্মটা আসে, ফিটনেস। চার্লস ডারউইন এক্স্যাক্টলি তার ওয়ার্ডে তিনি কি ব্যবহার করেছিলেন? তিনি ফিটনেস ওয়ার্ডটি ব্যবহার করেছিলেন। যে 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 কোনো পরিবেশের জন্য একটা কিছু নির্দিষ্ট প্রকরণ ক্ষমতা রয়েছে, যাদের কাছে বেশি প্রকরণ ক্ষমতা রয়েছে তারা বেশি, তারা যোগ্য, তাই তো? ফিটনেস কি? যোগ্যতা। তিনি যোগ্যতা কথাটি ব্যবহার করেছিলেন। তার মতে কোনো একটা জীব বা জীব গোষ্ঠীর মধ্যে যোগ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন। তার ডারউইনের মতে যোগ্যতা কি? অ্যাকর্ডিং টু ডারউইন, হোয়াট ইজ ফিটনেস বা যোগ্যতা কি? তিনি যোগ্যতা বলতে এখানে বুঝিয়েছিলেন রিপ্রোডাক্টিভ ফিটনেস কে, বা তার মতে এটা ছিল সফলভাবে প্রজনন করার ক্ষমতা। কোন জীব কত বেশি সফলভাবে জনন করতে পারছে, তার মানে সে তত বেশি যোগ্য সেই পরিবেশের জন্য। তাই যে সমস্ত জীব যেগুলি, তাই তো, কোন একটি জীব যে সর্বোপরি সেই পরিবেশের মধ্যে সফলভাবে নিজেকে প্রজনন করতে পারে, তার মানে সে সেই পরিবেশের জন্য যোগ্য। আর যে করতে পারে না সে যোগ্য নয়, তাই তো? তাই যারা বেশি যোগ্য, পরিবেশ বা নেচার তাকে কি করবে, সেই জীবটিকেই চুজ করে নেবে, বা নেচার কি করে, পরিবেশ তাকে সিলেক্ট করে। আবার যেটি সেই পরিবেশের মধ্যে যোগ্য নয়, যে সেই পরিবেশের মধ্যে নিজের অপ্রত্যক্ষ প্রজন্মকে জন্ম দিতে পারছে না, পরিবেশ সেটিকে ধীরে ধীরে নেগলেক্ট করে দেবে বা সেটি বাদ চলে যাবে। এবং এই প্রসেসটিকে, এই যে ঘটনাটি, যার মাধ্যমে পরিবেশের মধ্যে যে সমস্ত জীবেরা যোগ্য সেই সমস্ত জীবেরাই বেঁচে থাকবে এবং প্রকৃতির মাধ্যমে নির্বাচন হবে, তো এটিকে তিনি বলেছিলেন পরিবেশের নির্বাচন প্রক্রিয়া, প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এখানে প্রাকৃতিক, ন্যাচারাল সিলেকশন এই টার্মটাই বেশি ইউজ হয়, বাংলায় বললেও কম হতে পারে, হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। আমরা যখন নির্বাচন করি না, যে হ্যাঁ নির্বাচনের মধ্যে আমি একে চুজ করলাম বা একে চুজ করলাম, সেরকম নেচার তাকেই চুজ করবে যে যত বেশি যোগ্য, যে সেই পরিবেশের জন্য নিজেকে মানিয়ে নিতে পেরেছে, যে সেই পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে সেই পরিবেশের মধ্যে বেশি বেশি পরিমাণে অপত্য জীব সৃষ্টি করতে পারছে। এবং তিনি বলেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনই হলো বিবর্তনের কারণ, বা প্রাকৃতিক বিবর্তনই হলো, প্রাকৃতিক নির্বাচনই হলো বিবর্তনের একটি পদ্ধতি। তাহলে হোয়াট ইজ, অ্যাকর্ডিং টু চার্লস ডারউইন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ইভলিউশন? মেকানিজম অফ ইভলিউশন হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। এবার তোমরা এখানে শুধুমাত্র চার্লস ডারউইনই নয়, তার সঙ্গে আলফ্রেড ওয়ালেস নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি মাল আর্কিপেলাগো, মালায় আর্কিপেলাগো, মালায় একটা দ্বীপপুঞ্জ ছিল অনেকগুলি, ঠিক আছে, সেখানে তিনি গেছিলেন। এবং তিনি গিয়ে একই সময় তিনি একটা ঠিক অনেকটা একই রকমই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এবং তাই পরবর্তীতে এটা বোঝা যায় যে, তাহলে এখান থেকে এটা প্রুফ হয়ে গেছিল যে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবেরা, তাই তো, জীবের স্বীকৃতি পাওয়া যোগ্য হলো। যেমন অনেক সময় দেখা গেছে এই জীবটিকে আমরা চিনলাম, তারপর কিছু জীব হলো যে নতুন নতুন জীব, হয়তো প্রথমে আমরা নতুন কিছু কিছু স্পেসিফিক অ্যামাউন্টের জীবই জানতাম, তারপরে আরো যখন মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলো, যেমন তিনি যখন মালয় দ্বীপপুঞ্জে গেলেন, তিনি নতুন নতুন জীবকে আবিষ্কার করলেন, ঠিক আছে। এবং তিনি দেখলেন যে না, তিনি এবং ডারউইন দুজনে মিলে তারা দেখেছিলেন যে এই সমস্ত জীবগুলির মধ্যে না কোথাও না কোথাও তারা নিজেদের মধ্যে সমরূপতা রয়েছে, কিছু না কিছু সিমিলারিটি তাদের রয়েছে, এবং তারা কোথাও না কোথাও নিজেদের একটি একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে বলে মনে হয়। একই একটা পূর্বপুরুষ ছিল, সেখান থেকে হয়তো একই পূর্বপুরুষ থেকে ভিন্ন ভিন্ন জীবের সৃষ্টি হচ্ছে এরকম। যদিও যদি হয়তো কারো এই যে পূর্বপুরুষগুলি ছিল, হয়তো পূর্বপুরুষগুলি পৃথিবীর বিভিন্ন সময়, সময় বলতে আমরা পৃথিবীর সময়গুলিকে কিভাবে ভাগ করি, ইপক, পিরিয়ড, এরা আমরা বলি যে যুগ, তাই তো, যুগ পিরিয়ড ছিল সেই যুগে, আদিম যুগে। তো সেই যুগে, বিভিন্ন যুগে বিভিন্ন পূর্বপুরুষ ছিল। এই পূর্বপুরুষগুলি থেকে বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে, যেগুলোর মধ্যে কোথাও না কোথাও এরা নিজেদের মধ্যে কিছু রকম সমরূপতা দেখায়। তাই এখানে একটা জিনিস আছে যে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের সঙ্গে জীববিদ্যার ইতিহাস অনেক ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কেন? কারণ আমরা দেখেছি যত বেশি বেশি সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে কি হয়েছে, পৃথিবীতে সবসময় কি পৃথিবীর ম্যাপ এরকমই ছিল এখনকার যুগে যেরকম রয়েছে, সামথিং লাইক দিস, তাই না? পৃথিবীতে এখন যে ম্যাপটা রয়েছে, পৃথিবীর ম্যাপ সবসময় এরকম ছিল না। পৃথিবীর ম্যাপ বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, এবং যত বেশি ভূতাত্ত্বিক পরিবর্তন হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর জীবগুলির মধ্যে পরিবর্তন এসেছে, তাই তো, তাই তো।
এবং আমরা যখনই আমি যে বলছি এরকম বিবর্তন আসছে, এখানে কিন্তু আমরা এই বিবর্তনগুলি কোনো বছরে হয়তো বা 100 বছরে, 1000 বছরে বলছি না। এই বিবর্তনগুলি বা এই চেঞ্জগুলি, এই পরিবর্তনগুলি এসছে বিলিয়ন অফ ইয়ার্স, মিলিয়ন অফ ইয়ার্স, তাই তো? লাখ লাখ, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর ধরে এই বিবর্তন বা এই পরিবর্তনগুলি এসছে। প্রাকৃতিক নির্বাচন হয়েছে, তারা যোগ্য হয়েছে, তারা তারপরে বিভিন্ন রকম জীবের সৃষ্টি করেছে। এবার আসে এভিডেন্সেস অফ ইভলিউশন। তুমি যে বলছো বিবর্তন হয়েছে, তো তার সপক্ষে কিছু প্রমাণ যেগুলির মাধ্যমে আমরা বলতে পারি যে না, হ্যাঁ বিবর্তন হয়েছে বলেই এই সমস্ত প্রমাণগুলি রয়েছে, কারণ বিবর্তন কোথাও না কোথাও দেখা গেছে। তো কিছু প্রমাণ, যেমন বস্তুতপক্ষে যদি দেখতে যাই, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম আমরা পরিবর্তন দেখেছি। যেমন প্রথম পরিবর্তন, কিছু জিনিস তোমরা জানো, ফসিলস বা জীবাশ্ম দেখেছি আমরা কোথাও না কোথাও, তাই তো? মিউজিয়াম টিউজিয়ামে রাখা থাকে এই সমস্ত ফসিল বা জীবাশ্মগুলি। জীবাশ্মগুলি কি? জীবাশ্মগুলি কিছুই না, যে পাথরের মধ্যে সজীব বস্তুর কঠিন অংশ পাওয়া যায়, কোনো হাড় গোড় বা পাওয়া যায়, সেগুলো আমরা বলি জীবাশ্ম। এবার রক কি? পাথর কি? পাথর হচ্ছে পলল দিয়ে তৈরি হয়, তাই তো? যে সেডিমেন্ট গুলি ধরে ধরে, তো সেডিমেন্ট গুলি পৃথিবীর, মনে করো আমি যদি পৃথিবী নিই, পৃথিবীর যদি আমি কোন একটা অংশ যদি প্রস্থচ্ছেদ করে দেখি, তো সেখানে এদের দেখা যায় যে বিভিন্ন সময় কিভাবে পললগুলি সজ্জিত হয়েছে, কিভাবে বিভিন্ন সময় এভাবে সজ্জিত হয়েছে, নাকি এভাবে এভাবে সজ্জিত হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এরা সজ্জিত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এদের আমরা যখন এই বিভিন্ন রক গুলি দেখি, যে কোনো পাথর রয়েছে, অনেক পাথর রয়েছে, আগ্নেয় শিলা রয়েছে, পলল শিলা রয়েছে, পালবিক শিলা রয়েছে, তাই তো? তো বিভিন্ন শিলা রয়েছে। এই শিলাগুলি কিভাবে সৃষ্টি হয়? পললগুলি একের উপর সজ্জিত হয়। তো পৃথিবীর প্রস্থচ্ছেদ কেটে দেখলে আমরা বিভিন্ন রকমের শিলার গঠন করতে পারি। আমরা বুঝতে পেরেছি যে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম চেঞ্জেস এসছে। এই সমস্ত চেঞ্জেস আসার কারণে হয়তো সেই পৃথিবী, যখন ওই রকটা বা ওই শিলাটি তৈরি হচ্ছিল, সেই যে যুগটি ছিল, হয়তো সেই যুগে সেই জীবগুলি মানে সেখানে পৃথিবীতে বসবাস করতো। তারপর যখন তার উপরে সেগুলি ঢাকা পড়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, এরকম করে। এভাবেই পৃথিবীর, বললাম না, ভূতাত্ত্বিক ইতিহাসের সঙ্গে জীববিদ্যার ইতিহাস অনেকভাবেই কানেক্টেড, আমরা লিঙ্ক করতে পারি। যখন সেই পার্টিকুলার সেগমেন্ট, মানে সেই যখন পললটা সৃষ্টি হচ্ছিল, তখন হয়তো সেই জীবগুলি সেখানে মরে পড়ে গেছিল, চাপা পড়ে গেছিল। এরকমই এরকমই দেখা যায়। কিছু আবার রয়েছে যেগুলি, এরকম অনেক জীব রয়েছে যেগুলি জীবের সঙ্গে বর্তমান যুগে বিভিন্ন জীবের সিমিলারিটি দেখা যায়, একই রকমের, কিন্তু কিছু না কিছু পার্ট আলাদাও রয়েছে। যেমন অনেক এরকম জীব রয়েছে যেগুলি এক্সটিংক্ট অর্গানিজম, ডাইনোসরের মতো কিছু অর্গানিজম রয়েছে যেগুলি বর্তমান যুগে নেই। এরকম কিছু জীব রয়েছে যাদের কোন রকম বর্তমান যুগে এদের মতো অন্য কোনো জীব পাওয়াই যায়, তাই তো? তো ফসিল বা জীবাশ্মের ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করি, এদেরকে ভালো করে নিয়ে অধ্যয়ন করলে আমরা এটাও জানতে পারি। কারণ আমরা যদি জিওলজিক্যাল জিনিস যদি জানি, আমরা ভূতত্ত্ব সম্বন্ধে যদি জানা থাকি, এবং আমরা যদি ভূতত্ত্বের ডেটিং করে সেখান থেকে সেগুলি সময় বের করা যায়, কত বছর আগে এই জীবটি হয়েছিল, সেই বিষয়ে আমরা বলতে পারি কত বছর আগে এই জীবটি অবস্থান করতো। সময়ের সঙ্গে ভূতত্ত্বের ভিত্তিতে আমরা বিভিন্ন সময়ের কোন সময়ে কোন দ্বীপটি বসবাস করতে, এই সমস্ত জিনিসগুলি জানতে পেরেছি। এবং এটাও দেখা গেছে যে বিভিন্ন সময় পৃথিবীতে বসবাসকারী জীবের পরিবর্তন হয়েছে। কিছু জীব ছিল যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে ছিল, তারপর তারা বিলুপ্ত হয়ে গেছে। এবং এই সমস্ত জিনিসগুলিকে আমরা বলি প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স বা জীবাশ্ম ঘটিত প্রমাণ। এগুলো সবগুলি কোথেকে পাচ্ছি? আমরা জীবাশ্ম দিয়ে এই সমস্ত প্রমাণগুলো পাচ্ছি, তাই তো? তাদেরকে বলা হয় জীবাশ্ম ঘটিত প্রমাণ। তোমরা কি জানো পৃথিবীতে জীবাশ্মের বয়সগুলি কিভাবে বের করা হয়? আমরা জানি জীবাশ্মের বয়স গণনার জন্য আমরা ব্যবহার করি রেডিও অ্যাক্টিভ ডেটিং প্রসেস। ডেটিং পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন জীবাশ্মের বয়স নির্ণয় করে থাকি। এবার আর্নস্ট হেকেল প্রথম জীবের বিবর্তনের সপক্ষে একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটা হচ্ছে এমব্রিওলজিক্যাল সাপোর্ট, এমব্রিওলজিক্যাল এভিডেন্স বা ভ্রূণ ঘটিত। এগুলো তো জীবাশ্ম ঘটিত প্রমাণ পেয়েছে অনেক। এবার কিছু ভ্রূণ ঘটিত প্রমাণও রয়েছে যেগুলি আর্নস্ট হেকেল প্রথম প্রস্তাব করেছিলেন। তিনি বললেন যে, তিনি দেখলেন না যে মেরুদণ্ডী প্রাণীগুলির ভ্রূণের মধ্যে, এরা যখন ভ্রূণ গঠন হয়, যাতে মায়ের পেটের মধ্যে যখন ভ্রূণের সৃষ্টি হয়, তাদের মধ্যে কিছু না কিছু কমন এরকম অনেক বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলো তাদের পরিণত রূপের মধ্যে নেই। যেমন আমাদের যখন আমাদের ডেভেলপমেন্ট দেখো, কোথাও কোথাও টেলের একটি পার্ট ছিল, লেজের একটু পার্ট থাকে, কিন্তু পরিণত প্রাণীতে তো নেই, তাই তো? তো এটাই দেখা যায় যে এদের
ভ্রূণ ভ্রূণের মধ্যে এমন অনেক পর্যবেক্ষণ পরিলক্ষিত বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলি পরিণত প্রাণীর মধ্যে নেই। ফর এক্সাম্পল, দ্য এমব্রিওস অফ ভার্টিব্রেটস ইনক্লুডিং হিউম্যানস দে ডেভেলপ আ রো অফ ভেস্টিজিয়াল গিল। ভেস্টিজিয়াল গিল বলতে কি বুঝি? ভেস্টিজিয়াল গিল বা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে যে মানুষও অনেক মেরুদণ্ডী প্রাণী রয়েছে, এদের ভ্রূণে কি মস্তকের ঠিক পিছনে এক সারি লুপ্ত প্রায় ফুলকা ছিদ্র রয়েছে। এরকম ফুলকা ছিদ্র রয়েছে অনেকগুলি, এবং এটা কোথায় দেখা যাচ্ছে? এদের ভ্রূণের মধ্যে। ডেভেলপড বাট পরিণত জীবের মধ্যে তুমি দেখো, আমাদের পরিণত প্রাণী পরিণত মানুষের ক্ষেত্রে নেই এটা। কিন্তু এই সমস্ত এই গিলগুলি বা তুমি যে এই যে বললাম গিলের কথা, যে ফুলকা ছিদ্র, কিন্তু এগুলি তো অনেক প্রাণীতে রয়েছে, যেমন মাছ, তাই তো? মাছের মধ্যে রয়েছে, কিন্তু আবার অন্যান্য মেরুদণ্ডী গুলির মধ্যে নেই। ঠিক আছে, তো তিনি এই ব্যাখ্যাটাই করেছিলেন যে ভ্রূণ তারা এটাই হচ্ছে যে সবাই একই রকম পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে বলে এদের সবাই ভ্রূণ গঠিত বৈশিষ্ট্যগুলি একই রকম, বা ভ্রূণের ডেভেলপমেন্টের সময় এই বৈশিষ্ট্যগুলি আবার পুনরাবৃত্তি হয়। এরকম একটা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এটাকে পরবর্তীতে ডিসঅ্যাগ্রি বা এটাকে পরবর্তীতে খারিজ করে দেওয়া হয়েছিল। কার্ল আর্নস্ট ভন বিয়ের নামে একজন, তিনি কি করেছিলেন, এই বিষয়টির উপর সতর্কভাবে যখন গবেষণা করলেন এবং তিনি বললেন যে এই প্রস্তাবটি ভুল। তিনি বললেন যে ভ্রূণগুলি কখনোই অন্য অন্য প্রাণীদের পূর্ণাঙ্গ দশার মধ্যে দিয়ে বাহিত হয় না। যেমনটি আর্নস্ট হেকেলের মতে ছিল যে ডেভেলপড বা পরিণত যে বিবর্তনের অন্যান্য বিবর্তনের প্রাণীগুলি কি করছে, বিবর্তনের সময় তাদের পূর্বপুরুষদের, হয়তো পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে বা অন্য অন্য প্রাণীর পূর্ণাঙ্গ দশার মধ্যে দিয়ে পাস করে। কিন্তু ভন বিয়ে ভালো করে দেখলেন যে এরকমও নয়, কোথাও না কোথাও একই রকম নয়, অনেক আলাদা রয়েছে। ঠিক আছে, তো ভন বিয়ারের মাধ্যমে এই এমব্রিওলজিক্যাল সাপোর্ট ইভ্যালুয়েশনটা খারিজ হয়ে গেছিল। তো বর্তমানে আমরা যে সমস্ত ব্যাখ্যাগুলি করি সেগুলো হচ্ছে তুলনামূলক শারীরস্থানে ও অঙ্গস্থানিক ব্যাখ্যাগুলি, মরফোলজি এবং অ্যানাটমির মধ্যে কম্পারেটিভ একটা সিমিলারিটিস এবং ডিফারেন্সেস, অনেক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। এবার এই ধরনের সাদৃশ্যগুলি শুধুমাত্র যে সমস্ত প্রাণীগুলো বর্তমান যুগে রয়েছে তাদের মধ্যে এই অঙ্গ সংস্থান বা শারীরস্থানিক বৈশিষ্ট্য সাদৃশ্য দেখা যায় না, বৈসাদৃশ্য দেখা যায় না। যে সমস্ত প্রাণীগুলি বা যে সমস্ত জীবেরা অনেক বছর আগে, লাখ লাখ বছর আগে এক্সিস্ট করতো, তাদের মধ্যেও কোথাও না কোথাও শরীরস্থানিক বা অঙ্গস্থানিক সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা যায়। এবার এই বৈশিষ্ট্যগুলিকে আমরা ব্যবহার করতে পারি এইটা ব্যাখ্যা করার জন্য যে এরা কি সাধারণ পূর্বপুরুষ থেকে আসছে কি আসছে না, এই বিশ্লেষণ করার জন্য যেটা সবাই কি একই পূর্বপুরুষ থেকে এসছে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা এই সমস্ত বৈসাদৃশ্যগুলো ব্যবহার করে থাকি। যেমন তোমরা জানো তিমি মাছ, বাদুড়, চিতা, মানুষ বা এটা সবার মধ্যে কি রয়েছে, এদের সবার মধ্যে এদের যে অগ্রপদ গুলি রয়েছে, ফোরলিম অগ্রপদ গুলি, তো দেখো মানুষ, চিতা, তারপর হচ্ছে তিমি, বাদুড়, সবার অগ্রপদের মধ্যে দেখো অগ্রপদের যে হাড়গুলি রয়েছে সে হাড়গুলি একই রকম ভাবে সজ্জিত, কিন্তু এরা বিভিন্ন কাজ করে, তাই তো? যেমন দেখো এদের সবার মধ্যে একটা রেডিয়াস রয়েছে, আলনা রয়েছে, কার্পালস, মেটাকার্পালস এবং ফ্যালাঞ্জ রয়েছে। রেডিয়াস, সরি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পালস, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমাস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তো সবারই মধ্যে একই রকম গঠন রয়েছে, সবারই গঠনগুলো দেখো এই সমস্ত হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জ দিয়ে গঠিত, কিন্তু সবাই বিভিন্ন রকম কাজ করে। যেমন তুমি যদি দেখো মানুষের ক্ষেত্রে কি করে, মানুষ এগুলি দিয়ে বিভিন্ন রকম সূক্ষ্ম কাজ করতে থাকে। চিতা এটাকে দৌড়তে ব্যবহার করে অগ্রপথকে, তাই তো? বাদুর এটিকে উঠতে সাহায্য করে, আবার তিমি মাছ এটি সাঁতার কাটতে ব্যবহার করছে। তাই এই সমস্ত জীব যারা একই রকমের গঠন দেখায়, তাই তো, যাদের তাই এই সমস্ত প্রাণীগুলি যাদের গঠনগত বিভিন্ন প্রয়োজনে তারা অভিযোজিত হয়েছে, তো এরা কিভাবে অভিযোজিত হয়েছে, এর অ্যাডাপ্টেশন কেন হয়েছে না, এদের বিভিন্ন নিড রয়েছে, এদের সবার আলাদা আলাদা প্রয়োজনের কারণে এরা অভিযোজিত হয়েছে। একটা ছিল, একটা থেকে বিভিন্ন দিকে গেছে ডিপেন্ডিং অন দেয়ার নিডস। তো এটাকে বলি অপসারী বিবর্তন, যেটা এক জায়গা থেকে ডাইভার্জ হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে অপসারণ হয়ে যাচ্ছে বিভিন্ন রূপে, এটাকে বলে অপসারী পরিবর্তন। কি বলি এটাকে? অপসারী পরিবর্তন, অপসারী পরিবর্তন আর বিবর্তন।
আর এই গঠনগুলিকে কি বলা হয়? সমসমস্ত গঠন, হোমোলোগাস, সমসমস্ত গঠন। এবার বিভিন্ন প্রাণীর মধ্যে এই যে হোমোলগি দেখা যায় বা এই যে সমসংস্থান দেখা যায়, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে এরা সবাই একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে, একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে, সেখান থেকে এরা বিভিন্ন রকম রূপে পরিণত হয়েছে। আরো উদাহরণ রয়েছে, যেমন আমি একটা উদাহরণ অগ্রপদ দিয়ে দিলাম, সেরকম মেরুদণ্ডী প্রাণীতে তুমি যদি হার্ট নাও বা ব্রেন নাও, তাইতো, মস্তিষ্ক বা হৃৎপিণ্ড, এগুলির মধ্যেও এরকম অনেক সিমিলারিটি দেখা যায়। এবার আরো একটি পরিবর্তন দেখো, সেটা হচ্ছে আরো একটি সাদৃশ্য বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আহ উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের যে কাঁটা রয়েছে, বাগান ভেলিয়াতে আমরা জানি কাঁটা থাকে, তাই তো, বাগান ভেলিয়াতে কাঁটা থাকে, বাগান ভেলিয়াতে কাঁটা দেখেছি, বাগান ভেলিয়াতে কাঁটা রয়েছে। আর কুমড়ো গাছের ক্ষেত্রে আকর্ষ থাকে, টেন্ড্রিলস বলি আমরা এগুলো, এরকম আকর্ষ রয়েছে। এগুলিও দেখো, এগুলির এরা সবাই মডিফাই একটা থেকেই হচ্ছে, সবগুলো আমরা জানি নোডের মধ্যে থেকে থেকে তৈরি হচ্ছে। তো যদি গঠনগত ভাবে দেখতে হয়, গঠনগত ভাবে একই, কিন্তু কাজের উপর নির্ভর করে। একটি হয়তো এটাকে ঝুলতে সাহায্য করে, মানে আঁকড়ে থাকতে সাহায্য করে, কুমড়ো কোথাও ধরে রাখতে সাহায্য করে কুমড়োকে, তেমনি বাগান ভেলিয়ার ক্ষেত্রে এটি থেকে প্রতিরক্ষা দেওয়ার জন্য কাটা বা কন্টক হিসেবে কাজ করে। তো এরাও একটা হোমোলজিকে রিপ্রেজেন্ট করছে বা সমসংস্থানকে, সমসংস্থান অঙ্গের একটা উদাহরণ। তো সমসংস্থ অঙ্গগুলি যেটা অপসারী বিবর্তনের অপসারী বিবর্তনের কারণে সৃষ্টি হয়, এরকমই আরেকটা রয়েছে যেটা এর একদম বিপরীত, সেটা হচ্ছে অপসারী বিবর্তনের হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয়, বৃত্ত মানে কি? কাজ করা। তো হোমোলগি বা সমসংস্থ, সমসংস্থ মানে বলছি সংস্থান একই রকম না, এদের গঠন একই রকম। আর অ্যানালজি বলতে কি বোঝাচ্ছি? অ্যানালজি বলতে বোঝাচ্ছি সমবৃত্তীয়, বৃত্ত মানে কাজ করা, তো একই রকম কাজ করবে এরা, কিন্তু এদের গঠন আলাদা। যেমন তুমি উদাহরণ হিসেবে নাও বাটারফ্লাই বা প্রজাপতি, যদি নাও প্রজাপতি, প্রজাপতির সঙ্গে আমি যদি বার্ড, পাখি, এদের যদি ডানাগুলো নিই, ডানাগুলো দেখতে একই রকম, দুটি উড়তেই সাহায্য করছে, কাজ একই রকম, কিন্তু অ্যানাটমিক্যালি অনেক পার্থক্য রয়েছে। তুমি এদের গঠনগত দিকে যাও, এদের গঠনগত এখানে পাখনা রয়েছে আর কি কি রয়েছে, এদের এরকম কিছু নেই। তো এদের গঠনগত ভাবে এরা অনেক আলাদা, কিন্তু কাজের দিক থেকে এরা একই রকম। তো এই ধরনের বিবর্তন, যেখানে বিভিন্ন বিভিন্ন গঠন হওয়া সত্ত্বেও একই রকম, কারণ একই রকম কাজ করছে তারা, তো একে বলা হয়, এই ধরনের বিবর্তন যেখানে সবাই এক কাছে আসছে, সেটাকে আমরা বলি অভিসারী। অপসারিতে বিবর্ণের দিকে যাচ্ছিল, অভিসারিতে একই দিকে আসছে, এটা হচ্ছে অভিসারী বিবর্তন। আর অঙ্গগুলিকে কি বলি? সমবৃত্তীয় অঙ্গ, যেখানে বিভিন্ন ধরনের গঠনগুলি একই রকমের কাজ করে। আরো কিছু উদাহরণ রয়েছে সমবৃত্তীয় অঙ্গের, সেগুলি কি বলো? অক্টোপাসের চোখ, ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীগুলির চোখ, তাই তো, স্তন্যপায়ী প্রাণী আর অক্টোপাসের চোখ যদি দেখো, দুটোই কি করছে? দেখতে সাহায্য করে, কিন্তু এদের গঠনগত ভাবে এরা অনেক আলাদা। তেমনি পেঙ্গুইন, ডলফিনের যে ডানাগুলি রয়েছে, সেগুলিও কিন্তু অনেক আলাদা। তাই এরা বলতে পারো যে এরা যেহেতু একই রকম বাসস্থানে থাকে, ডলফিন, পেঙ্গুইন সবগুলো জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে, যেহেতু একই পরিবেশে থাকছে, তাই একই রকমের কাজ এদেরকে করতে হয়, তাই তো। তো এই একই রকমের কাজের কারণে একই রকম এরকম গঠনগুলি সৃষ্টি হয়েছে, এরা বিভিন্ন ভাবে নিজেদেরকে অভিযোজিত করেছে, তাই তো। এরকমই উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায় সুইট পটেটো, মিষ্টি আলু, যেটা একটা মূলের মডিফিকেশন, তাই তো, বেরিয়েছে মূলের পরিবর্তিত রূপ। অন্যদিকে আলু, যেটা একটা কাণ্ডের পরিবর্তিত রূপ, কিন্তু দুটোই কি করছে? খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। তো এটাও একটা অ্যানালগি ও সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু অঙ্গ সংস্থানিক এবং শারীরবৃত্তীয় বিভিন্ন গঠনের মধ্যে যে সমস্ত প্রমাণগুলি পাওয়া যায় যে হ্যাঁ, এরা একই পূর্বপুরুষ সৃষ্টি হয়েছে, বা ভিন্ন পূর্বপুরুষ থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও এরা একই বাসস্থানে থাকে বলে একই রকম কাজ করছে বিভিন্ন অঙ্গগুলি। ওকে, ইন দ্য সেম লাইন অফ আর্গুমেন্ট, সিমিলারিটিস ইন প্রোটিন এন্ড জিন, যে সমস্ত প্রোটিন গুলি বা জিন গুলি বিভিন্ন কাজ করে, হ্যাঁ, এদের মধ্যেও অনেক
বিভিন্ন জীব যে সমস্ত কাজ করে, যেমন কিছু প্রোটিন রয়েছে, কিছু জিন আছে যে এই প্রোটিনটা এই স্পেসিফিক কাজ করছে, বা এই জিনটি এই স্পেসিফিক কাজ করছে। তো এই প্রোটিন বা জিনগুলি যারা একটা নির্দিষ্ট পরিমাণে কাজ সম্পাদন করে, এদের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়। এবং এই সমস্ত সাদৃশ্য থেকে প্রমাণ হয়, যেমন অনেক এন্ডোনিউক্লিয়াস, বিভিন্ন প্রাণীর মধ্যে একই রকম এন্ডোনিউক্লিয়াস পাওয়া যায়, বা সবার মধ্যে তুমি দেখো যে জেনেটিক কোড 3 করে। তো এখান থেকে প্রুফ হয় যে এরা কোথাও না কোথাও এরা একই রকমের পূর্বপুরুষে, একই রকম পূর্বপুরুষ থেকে এদের সবার উৎপত্তি হয় বলেই এরকম সিমিলারিটি রয়েছে এদের কিসে, এদের জৈব রাসায়নিক জিনিসগুলির মধ্যে এরকম সমরূপতা দেখা যায়। এবার আমরা জানি এই পথ অনুসরণ করে আমরা আরো জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি, যেমন মানুষ কি করে বিভিন্ন রকম গাছ, দেখো উদ্ভিদ প্রাণী, এগুলিকে আমরা চাষ করি আজকালকার যুগে, কৃষিকাজ, উদ্যান বিদ্যায়, তারপর উদ্যান বিদ্যা রয়েছে, স্পোর্টস, এই সমস্ত জিনিসে মানুষ কি করে বিভিন্ন, তুমি দেখো না কুকুর বা অন্যান্য জিনিসগুলিকে, বিভিন্ন ঘোড়া, এগুলিকে খেলাধুলার মধ্যে, হয়তো স্পোর্টস এর মধ্যে ব্যবহার করে। আবার এগ্রিকালচার, কৃষিকাজ এবং উদ্যান বিদ্যার ক্ষেত্রে বিভিন্ন রকম উদ্ভিদের ব্যবহার করে থাকি আমরা, তাই তো। তো মানুষ কি করেছে, মানুষ দেখেছে যে মানুষ বিভিন্ন বন্য জীবগুলিকে আজকালকার যুগে তারা পোষ, যেটাকে বলে পোষিয়ে নিয়ে, আমরা পোষ মানিয়ে নিয়েছি। তো অনেক বন্য প্রাণী রয়েছে, এবার আমরা পোষ মানিয়ে নিয়েছি। অনেক বন্য বেড়াল ছিল, বন্য কুকুর, সেগুলোকে পোষ মানানো হয়ে গেছে। তো মানুষ কি করেছে, এটা মানুষ কি করে বিভিন্ন রকম, আমরা একবার শিখে গেছি সময়ের সঙ্গে সঙ্গে। আবার জমির মধ্যে এরকম অনেক শস্য উদ্ভিদ রয়েছে যেগুলো শুধুমাত্র বনে পাওয়া যেত, আজকালকার সেগুলো আমরা চাষ করছি, তাই তো। তো মানুষ কি করেছে, বিভিন্ন জীবের মধ্যে নিবিড় প্রজনন কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন ব্রিডের সৃষ্টি করেছি, যে ব্রিড গুলি অন্য ব্রিড গুলি থেকে আলাদা। এটা একটা তর্ক বিষয় যে মানুষ 100 বছরের মধ্যে যেরকম বৃষ্টি পায়, দেখো আমরা কি করেছি একটা বন্য রূপের সঙ্গে একটা পোষ পোষ যেগুলো পুষি, সেই সমস্ত একটা তাই তো গৃহে বাড়ির মধ্যে থাকা কুকুরের যদি ব্রিড করে, প্রজনন করার পরে নতুন একটা নতুন রকমের আমরা জানি যে ব্রিড সিস্টেম। তো মানুষ এগুলি 100 বছরে বা 200 বছরে করে নিয়েছে, কিন্তু সিমিলার জিনিস প্রাকৃতিক ভাবে বা নেচারের মধ্যে হতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। তো এটাও একটা প্রুফ যে হ্যাঁ, বিবর্তন হয়েছে, একই পূর্বপুরুষ থেকে এরা সবাই সৃষ্টি হয়েছে।